ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন সেশন নিয়ে এসেছি, যেটা আপকামিং রেল, পুলিশ, পিএসসি মিসলে নিয়ে আসতে আক্ষেপকে মাথায় রেখেই করা, এবং এটা সেশনটা ডেফিনেটলি তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হতে চলেছে। দেখো কি বলেছে, ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? যদি আমরা ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা দেখি সবাইকে নিয়ে, যেহেতু আমাদের কিছু বলে দেয়নি, শুধু বলেছে প্রতিবেশী কে কে আছে। প্রতিবেশী আছে বলতে তো এখানে আমরা পাকিস্তানকে পাবো, তারপরে আফগানিস্তানকে পাবো, এখানটা এই জায়গাটা আমরা চায়নাকে পাবো, তারপরে আমরা নেপালকে পাবো, ভুটানকে পাবো, এটা এটা বাংলাদেশকে পাবো, তার পাশে আমরা মায়ানমারকে পাবো, এটা। আচ্ছা, এখানে আমাদের রয়েছে কি, শ্রীলঙ্কা রয়েছে, এটা। তো এর নিচে রয়েছে আমাদের হচ্ছে মালদ্বীপ রয়েছে, এটা। তো এইগুলোকে যদি আমরা একবার কাউন্ট করি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তো টোটাল আনসার হবে নটা, ম্যাক্সিমাম নটাই আছে। এই কোশ্চেনের কিন্তু ভেরিয়েশন আসতে পারে। শুধু বলে দেখো, এইগুলো যে মালদ্বীপ, তারপর যে শ্রীলঙ্কা, এরা কিন্তু ভারতের সাথে ওয়াটার বাউন্ডারিটা শেয়ার করেছে, ওয়াটার বর্ডার শেয়ার করে রয়েছে। আর এরা যেগুলো দেখতে পাচ্ছ এই ওপরের গুলো, এরা কিন্তু ল্যান্ড বাউন্ডারি টাচ করে রয়েছে। তো এইখান থেকে কোয়েশ্চেন দেয় যে স্থলভাগ বা স্থলভাগ বেষ্টিত প্রতিবেশী কোনটা, বা জলভাগ বেষ্টিত কি, এরকম কোয়েশ্চেনের ভেরিয়েশন আসতেই পারে। তাহলে সেক্ষেত্রে আনসার হবে 1 2 3 4 5 6 7। এগুলো মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট আসে? ইউনিভার্সিটি অ্যাক্ট এটা তো 1904 এ আসে। ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 মানে আমরা বুঝতেই পারছি কার টাইম, লর্ড কার্জন। কারণ লর্ড কার্জনের টাইম কাল হচ্ছে 1899 থেকে 1905। এই তাহলে এটা আনসার হবে হচ্ছে কার্জন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। লর্ড কার্জনের সময় প্রচুর কাজগুলো হয়েছে, মানে নানা ধরনের ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ট, মানে ইউনিভার্সিটি অ্যাক্ট, এটা আসে। তারপরে আমরা এখানেই দেখতে পাবো যে কার্জনের সময় পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গ আসে। তার এই সময় দেখবো যে ইয়াং হাজবেন্ড মিশন, কর্নেল হাজবেন্ড, ইয়াং হাজবেন্ড মিশন যাচ্ছে তিবেতে, এটা দেখতে পাবো। এরকম প্রচুর তারপর আছে অনুশীলন সমিতির কথা আমরা দেখতে পাবো। তো এরকম প্রচুর জিনিস কিন্তু আমরা কার্জনের নামের সঙ্গে পাবো। বেলজিয়ামের রাজধানী কি? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। প্রাগ চেক রিপাবলিক। ব্রাসিলিয়া তো ব্রাজিল, ব্রাজিল হচ্ছে ব্রাজিল। আর আমাদের কি বাকি রাখছে? আমাদের বাকি রাখছে হচ্ছে তোমার সোফিয়া। তাহলে সোফিয়া কার হবে? সোফিয়া, দেখো সোফিয়াটা কার? সোফিয়া হয়ে যাবে বুলগেরিয়া। সোফিয়া হয়ে যাবে বুলগেরিয়া। তো এগুলো ব্রাসেলস, ব্রাসেলস তো বুঝতেই পারলে বেলজিয়াম। তাহলে এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তাহলে বেলজিয়ামের রাজধানী কি? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বাকি প্রাগ, এটা হচ্ছে ক্যাপিটাল সিটি কার? চেক রিপাবলিক, এটা হচ্ছে কান্ট্রি, এটা কান্ট্রি। সোফিয়া এটা হচ্ছে ক্যাপিটাল সিটি, যার কান্ট্রি হচ্ছে বুলগেরিয়া। ব্রাসিলিয়া এটা হচ্ছে ক্যাপিটাল সিটি, আর তোমার কান্ট্রি হচ্ছে ব্রাজিল। এই এরপরে আসি লুভর মিউজিয়াম, বিখ্যাত লুভর মিউজিয়াম প্যারিসে। প্যারিসে লুভর মিউজিয়াম রয়েছে। হ্যাঁ, এবার আসি অলিম্পিক খেলা চালু হয় কোথায়? অলিম্পিক 776 চালু হয়। 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিকের কথা আমরা জানতে পারি। এবং দেখো, এই যে অলিম্পিক খেলা, এর মডার্ন অলিম্পিক কিন্তু নয়, কারণ এর উৎস আমরা কোথায় জানি? গ্রিসে হয়েছিল। গ্রিসের উৎসের কথা আমরা জানি, কিন্তু এটা মডার্ন অলিম্পিক নয়। আমি বারবারই বলে দিচ্ছি, মডার্ন অলিম্পিক নয়। তাহলে এবার আমরা যদি মডার্ন অলিম্পিকের কথা বলি, তাহলে কখন আসে দেখি। দেখো, তো মডার্ন অলিম্পিক মোটামুটি 1896 এই টাইম থেকে মডার্ন অলিম্পিক আসে। তো এটা মাথায় রাখবে। আর 776 খ্রিস্টাব্দে যেখানে গ্রিসে চালু হয়েছিল, ব্যাস মোটামুটি এইগুলোই আসে। এবার আসে আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে? এটাও খুব ইম্পর্টেন্ট। আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে? কেউ জানলে বলতে পারো। দেখো, আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে? এটা হবে হচ্ছে, তার আগে আমি বলে দিই যে বাকিগুলো কোন নদীর তীরে আছে। টাইগ্রিস, এখান থেকে শুরু করি। টাইগ্রিস এখানে হচ্ছে তোমার ইরাক। টাইগ্রিস হচ্ছে ইরাক। তার ক্যাপিটাল কি আমরা জানি? বাগদাদ।
ইরাকের ক্যাপিটাল বাগদাদটা রয়েছে এখানে। আর আমাদের আনসার যেটা আলেকজান্দ্রিয়া, সেটা হচ্ছে নাইল রিভারের তীরে। হ্যাঁ, তো যেটা বলছিলাম আলেকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত সেটি কি, সেটা তো নাইল রিভার। তো টাইগ্রিস হচ্ছে ইরাক, ইরাকের ক্যাপিটাল বাগদাদ রয়েছে। টাইবারের তীরে রয়েছে রোম, রোম সিটিটা ইটালি। দানিউব এখানে রয়েছে কি বেলগ্রেড, ভিয়েনা, এইগুলো। তো এগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে ইন্টারন্যাশনাল যে সমস্ত রিভার রয়েছে এবং রিভার ব্যাংক সিটিজ গুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রাখবে। ডায়নামো, তো আমরা জানি যে ডায়নামো যা বিদ্যুৎ উৎপাদন করে, যার ভিত্তিতে কাজ করে, তা হলো এটা মূলত হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সোর্স একটা ডায়নামো। তো এটা কি করে, এক শক্তিকে আর এক শক্তিতে কনভার্ট করে, এক এনার্জিকে আর এক এনার্জিতে কনভার্ট করে নিয়ে যায় ডায়নামো, এটা মাথায় রাখবে। এবার আমাকে বলো যে ডায়নামো মূলত কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে দেয়, সেটা খুব ইম্পর্টেন্ট। ডায়নামো কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে, তো এটা জানবে যে এটা কি করে না, এটা কোন এনার্জি থেকে কোন এনার্জিকে কনভার্ট করে, এটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে, এটা তোমাদের দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা। এটা যে রাজ্যে সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে মানে বিপিএল তালিকাভুক্ত রয়েছে, সেখানে সেটা কোন রাজ্য? আচ্ছা, যে রাজ্যে সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে, দারিদ্র্য সীমার নিচে বলতে বিপিএল, বিলো পভার্টি লেভেল, ওকে, সেটা হচ্ছে তোমার কেরালা। কেরালা, কেরালা সম্পর্কে মনে রাখবে কেরালার এইচডিআই সব থেকে বেশি, মানে হাইয়েস্ট এইচডিআই, এটা মাথায় রাখবে। এবং বিভিন্ন দিক থেকে কেরালা এগিয়ে রয়েছে। প্রথম এআই স্কুল কেরালাতেই আছে, প্রথম এআই স্কুল যদি আমরা ধরি সেটা কেরালার ফার্স্ট এআই স্কুল, এগুলো মাথায় রাখবে। নিচের দেশগুলির কোনটি এশীয় দেশ নয়? এশীয় দেশ লাওস, লেবানন, কিরগিজস্তান, এগুলো সবকটা এশীয় এক্সেপ্ট মালি। এটা কোথাকার? এটা হচ্ছে আফ্রিকান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, তাহলে এখানে সঠিক উত্তর হবে মালি। পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ? দামোদরকে বলে, দামোদরকে বাংলার দুঃখ বলে। এটা আমরা কংসাবতী, এগুলো সবই আমাদের এক্সেপ্ট এই গঙ্গা বাদ দিয়ে বাকি যেগুলো রিভার গুলো দেখছো এগুলো সব হচ্ছে তোমার কি প্লেটো রিভার, প্লেটো থেকে অরিজিনেট করেছে। মানে এই রিভার গুলোকে তুমি যদি দেখো এগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট নদী, কিন্তু এই যে গঙ্গাকে তুমি যদি দেখো, গঙ্গা কিন্তু বৃষ্টির জলে নয়, এটা কিন্তু গ্লেসিয়ার থেকে অরিজিনেট করেছে, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, ঠিক আছে। এটাকে আমরা বরফ গলা জলে পুষ্ট বলি গঙ্গাকে। কিন্তু কংসাবতী, দামোদর বা সুবর্ণরেখা সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু গোল্ড প্লেজার ডিপোজিট পাওয়া যায়, যেটাকে আমরা বলি হচ্ছে সোনার চূর্ণ, ঠিক আছে। অনেক সময় এই রিভারকে আমরা কি বলি, গোল্ড রিভারও বলা হয়, ঠিক আছে। কারণ এই রিভারকে উপর থেকে দেখতে কি লাগে, যখন কোনো একটা রৌদ্রোজ্জ্বল দিনে তুমি যদি সুবর্ণরেখাকে দেখো, দেখবে একদম গোল্ড যেভাবে স্পার্ক করে সেরকম একটা কিন্তু শাইনি ব্যাপার এই সুবর্ণরেখাতে দেখা যায়। এবং এই সুবর্ণরেখার তীরে কিছু ট্রাইবালস থাকে যাদের জীবিকাটাই কিন্তু এটা, যে ওখান থেকে কিন্তু ওই বালির সাথে সাথে ওই লৌহ চূর্ণকে কিন্তু তারা কালেক্ট করে, এটা মাথায় রাখবে। তো এই ছিল আমাদের 10টা কোয়েশ্চেন। আমরা পরের সেশনে আবার একটা নতুন ক্লাস নিয়ে আমরা আসি। থ্যাংক ইউ।